স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতার সুযোগে রাজধানীর সেবামূলক স্থাপনার নিয়ন্ত্রণ হারাচ্ছে সিটি কর্পোরেশন। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, কর্পোরেশনের অভ্যন্তরীণ দুর্নীতি ও জবাবদিহিতার অভাবে দিন দিন এসব স্থাপনার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের দখলে। এ কারণে প্রয়োজনীয় রাজস্ব হারাচ্ছে কর্পোরেশন, সেবা বঞ্চিত হচ্ছে নগরবাসী। ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ হওয়ার পর দক্ষিণ 429 একর এবং উত্তর পায় 463 একর জায়গা। এসব জায়গায় রয়েছে পাবলিক টয়লেট, যাত্রী ছাউনি, পাঠাগার ও পার্কের মতো নানা স্থাপনা, যার দেখভালের দায়িত্ব সিটি কর্পোরেশনের। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, ডিসিসির কিছু কর্মকর্তার দুর্নীতির সুযোগে শক্তিশালী একটি চক্র দখল নিয়েছে বেশিরভাগ পাবলিক স্থাপনার। মানুষ সেবাও পাচ্ছে না, সিটি কর্পোরেশন রেভিনিউ পাচ্ছে না, মাঝখানে একজন মধ্যস্বত্বভোগী এটা ব্যবহার করে নিয়ে চলে যাচ্ছে। টোটালটা মিলিয়ে সিটি কর্পোরেশনের মধ্যে এটা সাংঘাতিক রকমের দুর্নীতি ভিতরে। এটা আভ্যন্তরীণ সংস্কার এবং দুর্নীতি নিরোধ মুক্ত এগুলোর জন্য কেউ কোনো উদ্যোগ নেয়নি, এটা সবাই মিলেজুলে করছে। ইজারার মেয়াদ শেষ হবার পরও আইনি জটিলতায় 90% যাত্রী ছাউনির দখল ফিরে পায়নি কর্তৃপক্ষ। দুই কর্পোরেশনের বাজেটে গেল অর্থ বছরে ইজারা থেকে রাজস্ব আয় হয়েছে নামমাত্র। পাবলিক টয়লেটগুলোতে পানি বিদ্যুতের অবৈধ ব্যবহারের ব্যয়ও চাপছে কর্পোরেশনের কাঁধে। কমিউনিটি সেন্টারগুলোকে এরই মধ্যে লোকসানি খাত হিসেবে দেখানো হয়েছে। আয় না থাকায় নাগরিক সেবাও নিশ্চিত করতে পারছে না নগর কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন তো জনগণের প্রতিষ্ঠান, কিন্তু একবার ইলেকশন হয়ে গেলে ইট বিকামস অনলি এ রিপ্রেজেন্টেটিভ প্রতিষ্ঠান, কিন্তু পার্টিসিপেটরি প্রতিষ্ঠান হয় না। সিটি কর্পোরেশনে কেউ চায় না যে কোনো সিস্টেম ডেভেলপ হোক, ঠিক মতো চলুক, করুক, এটা লুটপাট করা যাবে না। তাহলে বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশনকে একটি অংশীদারিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি নির্বাচনের পাশাপাশি নগর প্রশাসনের সংস্কার জরুরি। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শিমুল বাশার। বিস্তারিত জানবো তার কাছে। শিমুল, প্রথমেই জানতে চাইব যে নগরের বিভিন্ন এলাকা আপনি ঘুরে দেখেছেন, বিশেষ করে যেখানে যাত্রী ছাউনি থাকার কথা যাত্রীদের জন্য তৈরি করা, সেগুলি ইতিমধ্যেই দখল হয়ে গেছে। এগুলির আসলে সর্বশেষ চিত্রটা আপনি যতটুকু দেখিয়েছেন তার বাইরেও আপনি দেখেছেন, আমরা এই চিত্রটা আপনার কাছে প্রথমে জানতে চাই। সর্বশেষ চিত্র বলতে আসলে সেই 87 সনে যেই প্রথম যাত্রী ছাউনি করা হয়, তখনই কিন্তু প্রথম দফা ইজারা দেওয়া হয়েছিল। মূলত এটি সেবামূলক স্থাপনা। সেবামূলক স্থাপনাগুলো যদি সিটি কর্পোরেশনের হাতে থাকে তাহলে সেটির ব্যবহার একরকম হবে, আর যখন ইজারাদারের হাতে চলে যায় তখন সেটির ব্যবহার একরকম হবে। কারণ ইজারাদার আসলে সবসময় তার মুনাফার কথাই চিন্তা করবেন, সেবার কথা চিন্তা করবেন না। ফলে প্রথম দফায় যেসব যাত্রী ছাউনি করা হয়েছিল প্রায় 250-র মতো, সেগুলো থেকে কিন্তু এখন আর 1 টাকাও রাজস্ব পায় না সিটি কর্পোরেশন। সেগুলো স্থায়ীভাবেই চলে গেছে ইজারাদারদের হাতে, এবং এর বাইরে পরবর্তীতে কিন্তু আরো বেশ কিছু লোকের কাছে বরাদ্দ দেবে। মানে এখানে একটু জানতে চাই যে এই যে যেটা সেবামূলক কাজের জন্য তৈরি করা হয়েছিল, যে যাত্রী ছাউনি মানুষ সেখানে দাঁড়াবে, সেইটির থেকে আয় করবার যে লক্ষ্য, সেখানেই তো মনে হয় যে সিটি কর্পোরেশনের একটা ভিতরে গলদ রয়ে গেছে। এইটি আমরা দেখেছি নানান রকমের আইনি প্রক্রিয়ার মধ্যে যাওয়া হচ্ছে। সেখানে এই প্রশ্নটিকে কোনো কোথাও উঠেছে যে সিটি কর্পোরেশনের সেবার জন্য যে জিনিস তৈরি করা হয়েছে সেখান থেকে আয়ের খাত তৈরি করা হলো কেন? এটি নিয়ে আমি কথা বলেছি সিটি কর্পোরেশনের, উত্তর সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা এবং রাজস্ব কর্মকর্তা সহ যিনি প্রশাসক নিযুক্ত আছেন তার সঙ্গে কথা বলেছি, বা প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলেছি। সম্পত্তি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রথম যখন ইজারাদারদের হাতে দেয়, যেহেতু তাদের লোকবলের অভাব আছে, যে সে কারণেই আসলে ইজারাদারদের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে যেই বিষয়টা দাঁড়ালো যে আইনি জটিলতা, অর্থাৎ আদালত থেকে একটি স্থিতাবস্থা নিয়ে এসে সেই ইজারাদার আর এটিকে সিটি কর্পোরেশনের হাতে ফিরিয়ে দিচ্ছে না। ফলে ওই গোটা যাত্রী ছাউনির ভেতরেই বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়ে গেছে। সেখানে অনেক যাত্রী ছাউনি আছে, সেখানে যারা যাত্রী তাদের দাঁড়ানোর জায়গাও নেই। গোটাটাই আসলে সেই মুনাফার জন্য বাণিজ্যিক কেন্দ্র করা হয়েছে, কোথাও দোকান করা হয়েছে, কোথাও ফার্মেসি করা হয়েছে। সম্পত্তি কর্মকর্তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে যদি পরবর্তীতে অন্য কোনো সেবামূলক স্থাপনা তৈরি করা হয়, সেগুলো কি ইজারাদারদের হাতে চলে যাবে, যেহেতু লোকবলের অভাব আছে?
তিনি বললেন সেক্ষেত্রে আইনের একটি সংশোধন যদি করা যায় তাহলে হয়তো বা এই ইজারাদাররা আর স্থায়ীভাবে সেগুলো পাবে না, সেখানে যদি কোনো ধরনের নিয়ম নীতির লঙ্ঘন হয় তাহলে আদালত থেকে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। শিমুল বাশার, আমরা জানি যে পার্কগুলো কাউকেই ইজারা দেওয়া হয়নি, কিন্তু তারপরেও পার্কগুলো দখল হয়ে গেছে। এই দখলটা কিভাবে হলো এবং সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনের রেসপন্সটা কি ছিল? শুধু পার্ক নয়, পার্কের বাইরেও অনেক স্থাপনা রয়েছে যেগুলো ইজারাদারদের হাতে যায়নি, সেগুলোও কিন্তু বিভিন্ন পর্যায়ে দখল হয়েছে। কোথাও যদি আপনি পার্কের কথা বলেন তাহলে স্থানীয় রাজনৈতিক নেতারা সেই পার্কের কিছু অংশ তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করছেন, কোথাও কোথাও তাদের নিজস্ব স্থাপনা হিসেবে পার্ক ব্যবহার করছেন, কোথাও কোথাও ট্রাক মালিক সমিতি তারা নিজেরা ট্রাকের স্ট্যান্ড বানিয়েছেন, ভ্যানের স্ট্যান্ড বানিয়েছেন, এরকম অবস্থা। ফলে সিটি কর্পোরেশনের বক্তব্য এখানে একটি যে তারা বারবার অভিযান করে, কিন্তু যেহেতু তাদের লোকবলের অভাব আছে, তাদের ম্যাজিস্ট্রেটের জন্য আবেদন করতে হয়, আবেদন করার পরে তারা একজন ম্যাজিস্ট্রেটকে পাঠাতে পারে এবং রাজনৈতিক শক্তিরও এক ধরনের প্রভাব সেখানে রয়েছে সিটি কর্পোরেশনের উপরে, ফলে তারা সেগুলো আর উদ্ধার করতে পারে না। এভাবে আসলে বেহাত হয়ে যাচ্ছে। শিমুল বাশার, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এডিটর সিপিকে এবার আরো একটি বিরতি ফিরছি। Editor's Week.